হ্যালো, এই প্রবন্ধটি লিখেছেন মুহাম্মদ জামাল উদ্দিন and it's collected from the Daily প্রথম আলো। মতামত: সৌরবিদ্যুৎ যেভাবে বাংলাদেশের জন্য বিরাট সম্ভাবনা। সৌরবিদ্যুৎ উৎপাদনে সরকার আন্তরিক ও দৃঢ়প্রতিজ্ঞ হলে 2030 সালের আগেই 10 গিগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশ সক্ষম হবে বলে আশা করা যায়। সৌরবিদ্যুৎ কীভাবে বাংলাদেশের জন্য একটি বিরাট সম্ভাবনা, সেটি নিয়ে লিখেছেন মুহাম্মদ জামাল উদ্দিন। দেশের 3 মাস বয়সী নতুন সরকার উত্তরাধিকার সূত্রে একটি দুর্বল অর্থনীতি পেয়েছে। 2/3 বেশি আসন জেতা সরকারের কাছে দেশবাসীর প্রত্যাশা থাকবে সরকার দেশের অর্থনীতিকে গতিশীল করবে, দেশে বিনিয়োগ বাড়বে, কর্মচাঞ্চল্য বৃদ্ধি পাবে, বেকারত্ব দূর হবে এবং মানুষের জীবনে স্বস্তি আসবে। এসব আশা পূরণে গ্যাস ও বিদ্যুতের বাড়তি চাহিদার যোগান সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এ পরিস্থিতিতে স্বল্পমেয়াদে নতুন ভাসমান এলএনজি টার্মিনাল এফএসআরইউ ও স্থায়ী এলএনজি টার্মিনাল স্থাপন, জ্বালানি তেল ও এলএনজি আমদানি বৃদ্ধি এবং দেশীয় গ্যাস ক্ষেত্রে বিপুল সংখ্যক কূপ খননের মাধ্যমে অনুসন্ধান কার্যক্রম বাড়ানো প্রয়োজন। তবে এসব উদ্যোগ বাস্তবায়নের পরও উচ্চমূল্যের জ্বালানি আমদানির চাপ অর্থনীতির ওপর বিরাট বোঝা হয়ে থাকবে। এই চাপ মোকাবিলায় অন্যতম দূরদর্শী কৌশল হতে পারে জ্বালানি তেল এবং এলএনজি আমদানি ন্যূনতম পর্যায়ে রেখে সব জ্বালানি চাহিদা সফলভাবে যোগান দেওয়া। নবায়নযোগ্য জ্বালানি, বিশেষত সৌরবিদ্যুৎ উৎপাদন দ্রুত বৃদ্ধির লক্ষ্যে ক্র্যাশ প্রোগ্রাম গ্রহণ সরকারের জন্য এক্ষেত্রে পরিত্রাণের সহজ উপায় হতে পারে। মনে রাখতে হবে, প্রতিটি অতিরিক্ত কিলোওয়াট সৌরবিদ্যুৎ মানে সমপরিমাণ জীবাশ্ম জ্বালানি সাশ্রয় এবং ভর্তুকির চাপ হ্রাস। নবায়নযোগ্য জ্বালানি তথা সৌরবিদ্যুৎ উৎপাদনে দুর্ভাগ্যজনকভাবে গত 2 দশকে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হলেও বাস্তব অগ্রগতি সীমিত ছিল। বিভিন্ন ভবনের ছাদে রুফটপ সোলার সিস্টেম ও 14টি সোলার পার্ক নিয়ে এ পর্যন্ত দেশের সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় 4 গিগাওয়াট। বিভিন্ন দেশের অভিজ্ঞতা: প্রতিবেশী দেশ ভারত 2006 সালে মিনিস্ট্রি অব নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি MNRE গঠন করে নবায়নযোগ্য জ্বালানিকে আলাদা প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় আনে। পরবর্তী সময়ে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন ত্বরান্বিত করার লক্ষ্যে মন্ত্রণালয়ের অধীন সোলার ইনস্টিটিউট ও সোলার এনার্জি কর্পোরেশন 2014, বায়ো এনার্জি ইনস্টিটিউট এবং বাংলাদেশের স্রেডার অনুরূপ ইরেডা, এটি নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান হিসেবে কাজ করে গঠন করে। 2014 সালে ভারতের বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ছিল মাত্র 2.84 গিগাওয়াট। এরপর থেকে তাদের সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ঈর্ষণীয় গতিতে প্রতি বছর পূর্ববর্তী বছরের প্রায় দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়ে 2022 সালে 55 গিগাওয়াট এবং 2023 সালে 66 গিগাওয়াটে এসে দাঁড়ায়।
বাসাবাড়িতে রুফটপ সোলার সিস্টেম স্থাপনে উৎসাহিত করার লক্ষ্যে ভারত সরকার 2024 সালের 13 ফেব্রুয়ারি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা প্রকল্প বাস্তবায়ন শুরু করে। 2026 সালের মার্চে ভারতের মোট সৌর বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 150.26 গিগাওয়াট এবং কেবল 2025 সালে ভারতের জাতীয় গ্রিডে 44 গিগাওয়াট সৌর বিদ্যুৎ যুক্ত হয়েছে। পিএম সূর্যঘর প্রকল্পের আওতায় 1 থেকে 3 বা ততোধিক কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য সৌর প্যানেল স্থাপনে যথাক্রমে 30,000 থেকে সর্বোচ্চ 78,000 রুপি প্রণোদনা দেওয়া হয়। এর পাশাপাশি পিএম কুসুম নামে আরেকটি প্রকল্পের অধীন বিদ্যুৎবিহীন এলাকায় 60% অনুদানে 14 লাখ সৌর বিদ্যুৎ চালিত কৃষি পাম্প স্থাপন, গ্রিডের অধিভুক্ত এলাকায় বিদ্যমান 35 লাখ সেচ পাম্পকে সৌর বিদ্যুৎ চালিত পাম্পে রূপান্তর এবং 2 মেগাওয়াট পর্যন্ত সৌর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনে সহজ শর্তে 70% পর্যন্ত ব্যাংক ঋণ প্রদান করা হয়। জার্মানি, জাপান, ভিয়েতনাম, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশ নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে ফিড-ইন ট্যারিফ (এফআইটি) পদ্ধতি ব্যবহার করে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে অভূতপূর্ব অগ্রগতি সাধন করেছে। এ ব্যবস্থায় সরকার দীর্ঘমেয়াদে নির্ধারিত দামে বিদ্যুৎ ক্রয়ের নিশ্চয়তা দেয়। 2018 সালে ভিয়েতনামের সৌর বিদ্যুৎ সক্ষমতা ছিল মাত্র 86 মেগাওয়াট। 2025 সালের শেষে তা প্রায় 19 গিগাওয়াটে পৌঁছেছে। সৌর বিদ্যুৎ উৎপাদনে পাকিস্তানের অভূতপূর্ব সাফল্যের কাহিনীটা কিছুটা ভিন্ন ধরনের। সেখানে একদিকে অর্থনীতির দ্রুত অবনতি এবং অন্যদিকে বিদ্যুতের মূল্য বৃদ্ধিতে মানুষ দিশাহারা হয়ে পড়ে। 3 বছরের ব্যবধানে বিদ্যুতের মূল্য বাড়ে 155%। প্রথম ইউনিটের তুলনায় শেষ ইউনিট বিদ্যুতের মূল্য বহুগুণ বেশি হয়ে যায়। নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণী, বিশেষ করে চাকরিজীবীদের বেতনের 1/3 বিদ্যুৎ বিলে চলে যাচ্ছিল। অনেকের মাসিক বিদ্যুৎ বিল 50,000 রুপি ছাড়িয়ে যায়। সৌর বিদ্যুৎ সরঞ্জাম আমদানিতে কর ছাড় এবং নেট মিটারিং সুবিধার কারণে বাসাবাড়িতে সৌর বিদ্যুতের ব্যাপক বিস্তার ঘটে। 2020 সালে প্রায় 10% মানুষ ভর্তুকিমুক্ত উচ্চ হারে বিদ্যুৎ বিল দিচ্ছিল। 2024 সালে সংখ্যাটি মাত্র 1%-এ নেমে যায়। একই সঙ্গে গ্রিডভুক্ত ও গ্রিড-মুক্ত অধিকাংশ সেচ পাম্প ও টিউবওয়েল সৌর বিদ্যুৎ চালিত হয়ে যায়। এখানে একটি গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে, একই সঙ্গে গ্রিডভুক্ত ও গ্রিড-মুক্ত অধিকাংশ সেচ পাম্প ও টিউবওয়েল সৌর বিদ্যুৎ চালিত হয়ে যায়। ফলে কৃষি খাতে 2024 সালে গ্রিড বিদ্যুৎ চাহিদা 34% কমে যায়। নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে বাংলাদেশের অগ্রগতি। 2003 সালে সরকার দেশের অফ-গ্রিড এলাকার প্রতিটি বাড়িতে ন্যূনতম বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করে। গ্রামবাসীর আর্থিক অবস্থা ভেদে সর্বনিম্ন 2টি বাতি, 1টি ফ্যান, সর্বোচ্চ একাধিক বাতি, একাধিক ফ্যান ও 1টি টেলিভিশন চালানোর মতো সৌর বিদ্যুৎ সরবরাহে সক্ষম 20 ওয়াট থেকে 60 ওয়াট ক্ষমতার সৌর প্যানেল স্থাপন শুরু করে। এই লাইনটি আবার পড়ছি। গ্রামবাসীর আর্থিক অবস্থা ভেদে সর্বনিম্ন 2টি বাতি, 1টি ফ্যান, সর্বোচ্চ একাধিক বাতি, একাধিক ফ্যান ও 1টি টেলিভিশন চালানোর মতো সৌর বিদ্যুৎ সরবরাহে সক্ষম 20 ওয়াট থেকে 60 ওয়াট সক্ষমতার সৌর প্যানেল স্থাপন শুরু করে। এখানে কি বলছে, ইডকলের মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন শুরু হয় এবং 2019 সাল পর্যন্ত 41 লাখের অধিক সোলার হোম সিস্টেম স্থাপন সম্পন্ন হয়। পরবর্তী সময়ে দেশের শতভাগ বাড়ি জাতীয় গ্রিডের অন্তর্ভুক্তি কার্যক্রম বাস্তবায়ন হলে সোলার হোম সিস্টেমগুলো পরিত্যক্ত হয়ে পড়ে।
2025 সালের 26 জুন ন্যাশনাল রুফটপ সোলার প্রোগ্রাম শীর্ষক এক অনুষ্ঠানে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সব সরকারি ভবন, স্কুল, কলেজ ও মাদ্রাসায় রুফটপ সোলার সিস্টেম স্থাপনের নির্দেশনা দেন। এর 4 দিন পর 30 জুন কোটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট দেশের সব আবাসিক ও বাণিজ্যিক ভবনে রুফটপ সোলার সিস্টেম স্থাপনের নির্দেশ প্রদান করেন এবং 6 মাসের মধ্যে অগ্রগতি আদালতকে অবহিত করার নির্দেশ দেন। একই সঙ্গে বিদ্যুৎ বিভাগ, রাজউক ও স্রেডাকে ঢাকা শহরের প্রতিটি ভবনের ছাদে রুফটপ সোলার সিস্টেম স্থাপনের লক্ষ্যে একটি সময়াবদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশনা দেন। 2025 সালের শেষের দিকে পিডিবি ঢাকা শহরের সব সরকারি ভবনের ছাদে রুফটপ সোলার সিস্টেম স্থাপনের মাধ্যমে 1500 মেগাওয়াট এবং দেশের সব স্কুল কলেজে সৌর রুফটপ সোলার সিস্টেম স্থাপনের মাধ্যমে 1500 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে দরপত্র আহ্বান করে। এ ব্যাপারে সৌর বিদ্যুৎ উৎপাদনে নিয়োজিত একটি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, অনেক প্রতিষ্ঠান দরপত্র শিডিউল কিনলে দরপত্রে উৎপাদিত বিদ্যুতের মূল পরিশোধের কোনো নিশ্চিত ব্যবস্থা না থাকায় আগ্রহী বিনিয়োগকারীরা কেউই দরপত্র জমা দেয়নি। বিদ্যুৎ বিভাগ সূত্রে পরবর্তী সময়ে জানা যায়, ওই দরপত্র বাতিল করে নতুন করে আবার দরপত্র আহ্বানের উদ্যোগ নেওয়া হচ্ছে। বিশ্ব ব্যাংকের অর্থায়নে নেদারল্যান্ডস ভিত্তিক প্রতিষ্ঠান নিওবিডি অ্যাসেসমেন্ট অব টেকনিক্যাল রুফটপ সোলার এনার্জি পটেনশিয়াল ফর ঢাকা অ্যান্ড গ্রেটার ঢাকা রিজন শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করে। ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ শহর এলাকাকে কেন্দ্র করে ঢাকা সেন্টার অঞ্চলের প্রতিবেদন 2020 সালের অক্টোবর জমা দেয় এবং এই 3 শহরের আশপাশের এলাকাকে কেন্দ্র করে বৃহত্তর ঢাকা অঞ্চলের প্রতিবেদন 2022 সালের ফেব্রুয়ারিতে পেশ করে। ঢাকা সেন্টারে মোট 4,25,244 এবং বৃহত্তর ঢাকা এলাকায় 2,14,242টি আবাসিক, বড় ও ছোট বাণিজ্যিক, শিল্প কারখানা ও সরকারি ভবন চিহ্নিত করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী ঢাকা সেন্টার এলাকার ভবনগুলোতে রুফটপ সোলার সিস্টেম স্থাপন করে 6,950 মেগাওয়াট এবং বৃহত্তর ঢাকা এলাকার ভবনগুলো থেকে 3,641 মেগাওয়াট বিদ্যুৎ, অর্থাৎ কেবল ঢাকার পার্শ্ববর্তী এলাকা থেকে মোট 10,590 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। সব বাণিজ্যিক, শিল্প কারখানা, আবাসিক ভবন 20 বছর মেয়াদ পর্যন্ত দীর্ঘস্থায়ী হবে না অনুমান করে ভবনের সম্ভাব্য আয়তন আনুমানিক অর্ধেকে নামিয়ে আনলেও 5,000 মেগাওয়াটের বেশি বিদ্যুৎ ঢাকা সেন্টার ও বৃহত্তর ঢাকা অঞ্চল থেকে উৎপাদন করা সম্ভব। নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে সরকারের করণীয়। উল্লিখিত ঢাকা সেন্টার ও বৃহত্তর ঢাকা থেকে যদি 5,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যায়, তাহলে সারা দেশের বিশেষ করে বড় শহরগুলোর সব ভবন ও বিভিন্ন শিল্পাঞ্চল থেকে অনেক বেশি পরিমাণ বিদ্যুৎ উৎপাদন সম্ভব। সৌর বিদ্যুৎ উৎপাদনে কয়েকটি দেশের অভূতপূর্ব সাফল্য অর্জনের সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হয়েছে। এই দেশগুলো সৌর বিদ্যুৎ উৎপাদনে মানুষকে উৎসাহিত করার লক্ষ্যে আকর্ষণীয় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, ফলে মানুষ স্বতঃপ্রণোদিত হয়ে রুফটপ সোলার সিস্টেম স্থাপনে এগিয়ে এসেছে। সরকারগুলো প্রণোদনা দেওয়ার পাশাপাশি আবশ্যক সব প্রাতিষ্ঠানিক সেবা কঠোরভাবে নিশ্চিত করেছে। বর্তমান বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি জীবাশ্ম জ্বালানি বিদ্যুৎ উৎপাদনে এবং বৃহৎ বিনিয়োগে প্রকল্প বাস্তবায়নে অভিজ্ঞ। তাদের সাংগঠনিক কাঠামো ও জনবল নতুন এবং বৃহৎ এ কর্মযজ্ঞের জন্য প্রস্তুত নয়। এছাড়া কারিগরি ও বৈজ্ঞানিক দিক থেকে দুটির কার্যপ্রক্রিয়া সম্পূর্ণ ভিন্ন। বাংলাদেশে সৌর বিদ্যুতের ব্যাপক সম্প্রসারণের জন্য শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো অপরিহার্য। ভারতের অভিজ্ঞতা থেকে দেখা যায়, নবায়নযোগ্য জ্বালানিকে আলাদা প্রশাসনিক কাঠামোর আওতায় আনা কার্যকর হতে পারে।
এই লক্ষ্যে নিচের পদক্ষেপগুলো বিবেচনা করা যেতে পারে। ১. বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন পৃথক নবায়নযোগ্য জ্বালানি বিভাগ গঠন। ২. নবায়নযোগ্য জ্বালানি কর্পোরেশন স্থাপন। ৩. নবায়নযোগ্য জ্বালানি ইনস্টিটিউট স্থাপন। ৪. উচ্চ দক্ষতা সম্পন্ন ২৬% বা তার উপর সৌর প্যানেল, ব্যাটারি ও আনুষঙ্গিক যন্ত্রপাতি আমদানি সহজ করা। ৫. ছোট বড় সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন এবং আমদানির ক্ষেত্রে সততার স্বাক্ষর রাখা সীমিত সংখ্যক প্রতিষ্ঠানের মাধ্যমে আবশ্যক যন্ত্রপাতি আমদানির ব্যবস্থা করা। ৬. নেট মিটারিং ব্যবস্থাকে সহজ ও বিনিয়োগ বান্ধব করা। ৭. সরকারি ও বেসরকারি ভবনে বাধ্যতামূলক রুফটপ সোলার নীতিমালা প্রণয়ন। বাসাবাড়িতে যারা রুফটপ সোলার সিস্টেম স্থাপন করবেন তাদের জন্য নিচের প্রণোদনা প্রস্তাবগুলো থেকে সরকার ও জনগণ উভয় পক্ষের সুবিধার দিকে লক্ষ্য রেখে বিবেচনা করা যেতে পারে। ১. ২ থেকে ৩ বছরের জন্য সোলার যন্ত্রপাতি আমদানি করমুক্ত করা যেতে পারে, তবে কর ছাড়ের সুযোগ ভোক্তার প্রাপ্তি নিশ্চিত করতে হবে। ২. নির্দিষ্ট মেয়াদে রুফটপ সোলার সিস্টেম স্থাপনের জন্য আর্থিক প্রণোদনার বিষয় বিবেচনা করা যেতে পারে। ৩. আবাসিক ভবনে রুফটপ সোলার স্থাপনের জন্য সহজ শর্তে এবং স্বল্প সুদে ৯% বা তার কম ব্যাংক ঋণের ব্যবস্থা করা যেতে পারে। ৪. সোলার সিস্টেম স্থাপনকারীদের বিনিয়োগ আয়করমুক্ত ঘোষণা করা যেতে পারে। ৫. সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্প স্থাপনকারীদের আর্থিক প্রণোদনা প্রদান নিশ্চিত করা যেতে পারে। সরকার সৌরবিদ্যুৎ উৎপাদনে আন্তরিক ও দৃঢ়প্রতিজ্ঞ হলে ২০৩০ সালের আগেই ১০ গিগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশ সক্ষম হবে বলে আশা করা যায়। এই ক্ষেত্রে সাফল্যের জন্য প্রথম পদক্ষেপ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন নতুন একটি নবায়নযোগ্য বিদ্যুৎ বিভাগ স্থাপন। সম্ভাব্য স্থাপনা স্থল: ১. আবাসিক ও বাণিজ্যিক ভবনের ছাদ। ২. সরকারি ভবন, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাদ। ৩. শিল্প কারখানার ছাদ। ৪. নদীভিত্তিক ভাসমান সৌরবিদ্যুৎ প্রকল্প। ৫. সেচ পাম্প ও গভীর নলকূপ। ৬. মহাসড়ক ও রেলপথের দুই পাশ। ৭. চা বাগান ও নির্বাচিত বনাঞ্চল। সুন্দর এই প্রবন্ধটি লিখেছেন মুহাম্মদ জামাল উদ্দিন, সাবেক ব্যবস্থাপনা পরিচালক, বাপেক্স। এই মতামতটি লেখকের নিজস্ব। সুন্দর এই প্রতিবেদনটি প্রথম আলো পত্রিকার মতামত অংশ থেকে সংগ্রহ করা হয়েছে। এতক্ষণ মনোযোগ দিয়ে এই প্রতিবেদনটি দেখা ও শ্রবণ করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।